সবাইকে স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, শুরুতেই রয়েছে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও ভোক্তা অধিকার নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান। আমরা তার সঙ্গে আলোচনায় যাব। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং একুশের দর্শকদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। জি, আমি শুরুতেই আসলে আজকে শুরু করব যে সদ্য নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানকে ঘিরে অতিরিক্ত মুনাফা না করার আহ্বান জানিয়ে এবং ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের। তো আমার প্রশ্নটা হচ্ছে আসলে এই যে প্রপার তদারকি ছাড়া এটা আসলে কতটা সম্ভব? এটি আসলে খুবই একটি বার্নিং কোশ্চেন এবং আপনারা জানেন যে নতুন সরকার গঠিত হয়েছে দুদিন আগে এবং গতকালকেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়দের নিয়ে প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছে এবং সেখানে সবচেয়ে বড় বিষয় যেটি আলোচনা এসেছে সেটি আসলে দ্রব্যমূল্য এবং এই রমজানের স্বস্তির বিষয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি স্পষ্টভাবে যে নির্দেশনা দিয়েছেন প্লাস আহ্বানও জানিয়েছেন যে আমাদের ব্যবসায়ীদেরকে তাদের এই রমজানের যে পবিত্রতা এবং রমজানের যে মহিমা সেটাকে মানে উন্নত রেখে বজায় রাখার জন্য বলেছেন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম এটি নতুন একটি সরকার এবং সেই সরকার প্রথমে এসেই যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হচ্ছে তাদের, কারণ হলো যে একদিন পরে রমজান আজকে থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যেই আমাদের রমজানের বেশ কিছু পণ্যের লাগাম ছাড়া এবং সেই লাগাম ছাড়ার যে পণ্যের মূল্য সেটির জন্য যে ব্যবসায়ী সমাজ যাদেরকে আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে এই ধরনের কোনো মনোভাব আমরা লক্ষ্য করছি না। এবং বিগত বছরগুলোতে রমজান মানে হলো আপনার দ্রব্যমূল্য অস্থিরতা তৈরি করা এবং আমাদের অনেক ব্যবসায়ীরা রমজানকে তারা টার্গেট করে 11 মাসের বিজনেস এই রমজান মাস তৈরি করবে, সেভাবেই চলে আসছে এবং এবারও সেই ব্যত্যয় আমরা দেখছি না। এখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার দায়িত্ব নিয়ে যে প্রথম মেসেজটা দিয়েছেন সেটি পালন করার জন্য যেটি দরকার ছিল, একটা হলো যে আমাদের যারা সরকারের বিভিন্ন জায়গা আছে, আমি একটা সময় বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছি এবং ইভেন আমি ভোক্তা অধিকারের ডিজি হিসেবে প্রায় 2.5 বছর কাজ করেছি। আমরা কিন্তু স্পষ্টভাবে যেটা লক্ষ্য করছি এই বাজার মনিটরিং এর খুব বেশি আমরা কার্যক্রম দেখছি না। সেখানে হয়তো অনেকেই বলবেন যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যস্ত ছিল নির্বাচনের জন্য, বাট নির্বাচন শেষ, কিন্তু সেই অনুযায়ী আমরা এই রমজান যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে সেখানে বাজার মনিটরিংটা একদম আমি বলবো যে মানে আমরা হচ্ছে না বলে আমি বলছি। এবং এখানে যেটা আছে যে আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে আমরা গতকালকে প্রেস ক্লাবে স্পষ্ট আহ্বান জানিয়েছি ব্যবসায়ীদেরকে অন্তত তারা নীতি নৈতিকতা যে ভুলে গেছে সেখান থেকে অন্তত এই রমজানে এই সরকারকে এবং জনগণকে যাতে স্বস্তি দেয়। জি, আপনি যেটা বলছিলেন যে আসলে জাস্ট সদ্য তিনি দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পরে রমজান চলে এসেছে, কিন্তু আমাদের দেশে আসলে অসাধু ব্যবসায়ীরা এই রমজানেই কিন্তু সবচেয়ে বেশি সরব হন। রমজানে তারা জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি বাড়িয়ে দেন। কিন্তু এই জায়গাটাতে আসলে সবচেয়ে কতটা চ্যালেঞ্জ হতে পারে এই নিত্যপণ্যের, তার এই মেসেজটাই বার্তাটা আসলে কার্যকর করতে কতটা চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে? চ্যালেঞ্জ তো আছেই, কারণ এই ব্যবসায়ীদেরকে লাগাম কে টেনে ধরবে, সেখানে যেটা ছিল সরকারের যে আইনগুলো আছে সেই আইনের আমি কঠোর প্রয়োগ দেখতে চাই। যেমন ধরেন আমাদের খেজুর দাম বেড়ে গেছে, কিন্তু খেজুর আমদানি কিন্তু অনেক হয়েছে, যথেষ্ট পরিমাণ হয়েছে এবং খেজুর আমদানিতে যে সরকারের এনবিআর থেকে কিন্তু ডিউটিটাও আপনার মার্জনা করা হয়েছে এবং ডিউটিটা অনেক কমিয়ে আনা হয়েছে, কিন্তু সেটার কিন্তু প্রতিফলন আমরা দেখি না। 500 টাকা যে খেজুরের আমদানি মূল্য সেটা এখন 2500 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এই জায়গায় যারা করছে সেখানে দুটো পক্ষ আছে, একটা হলো যারা আমদানিকারক এবং যারা পাইকারি এবং খুচরা পর্যায়ে যারা বিক্রি করছে। এখন এটার দায়িত্বটা কার? দায়িত্বটা অবশ্যই এখানে সরকারের রয়েছে, কারণ এই খেজুরগুলো কোথায় মজুদ আছে এবং সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে বাজারে যেহেতু এই পণ্যের চাহিদা কিছু বেড়ে যায় রমজানের, সেটি সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে বাজার যে অস্থির করে দিচ্ছে সেই জায়গায় কোন গোডাউনে রাখছে, সেখানে আমাদের এটি হলো ফৌজদারি অপরাধ এবং সেই ফৌজদারি অপরাধের জন্য আমরা কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দেখি না এবং সেখানে আইনে কঠিন শাস্তির বিধান আছে, স্পেশাল পাওয়ার একটা এখানে মামলা হওয়ার কথা, কিন্তু সেটা দেখছি না। এই কারণে আমি যেটা বলতে চাচ্ছি
সরকারের যতগুলো দপ্তর সংস্থা আছে তাদের এই ক্ষেত্রে অনেকটাই বলবো যে শিথিলতা আছে, এবং যেহেতু এই সরকার নতুন আসছে, আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমি সরকারের বিভিন্ন দপ্তর যেগুলো আছে তাদেরকে আমি অ্যাক্টিভ ভাবে কাজ করতে দেখতে চাই। আবার এর অপরদিকে একটি কথা আছে, গতকালকে ভোক্তা অধিকারের একজন এডি মিস্টার জব্বার তিনি মৌলভীবাজারের ডালের বাজারে অভিযানে গিয়েছিলেন। সেখানে ডাল ব্যবসায়ী ওখানে সমিতির যিনি প্রেসিডেন্ট তিনি সেখানে তাকে চরম ভাবে বাধা দিয়েছে, তাকে অপমান করেছে এবং তারা বলেছে যে দোকান বন্ধ করে দিবে, অভিযান বন্ধ করতে হবে, এবং তাদের চাপের মুখে তারা কিন্তু অভিযান বন্ধ করে চলে আসছে। আমরা ক্যাবের পক্ষ থেকে আজকে তাদের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি, এবং আগামী রবিবার, যেহেতু আপনার কালকে শুক্রবার এবং শনিবারে যেহেতু 21শে ফেব্রুয়ারি, আমরা রবিবার 22 তারিখে প্রেস ক্লাবের সামনে এই ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধনের আহ্বান করেছি, এবং আমরা সরকারকে, বিশেষ করে নতুন বাণিজ্য মন্ত্রী মহোদয় দায়িত্ব নিয়েছেন, বাণিজ্য মন্ত্রী মহোদয় সহ আমরা বাণিজ্য সচিব এবং আমাদের এফবিসিসিআই, বিশেষ করে এই ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এফবিসিসিআই কে আমরা চিঠি লিখছি যে এই ব্যবসায়ী যারা আজকে ভোক্তা অধিকারের অভিযানকে বাধাগ্রস্ত করেছে এবং তারা হুমকি দিয়েছে এবং তারা লুটপাট করছে, তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, তাদের এই বাধার বিরুদ্ধে এটিও এক ধরনের ফৌজদারি অপরাধ। তার বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা যদি না হয় তাহলে কিন্তু আপনার এই দ্রব্যগুলো লাগাম ছাড়াই থাকবে, এবং এটা সরকারের জন্য আমি বলবো একটা বিব্রতকর অবস্থায় সরকার পড়বে। আপনি যেহেতু একটা আইনগত ব্যবস্থার কথা বলছেন, আমরা বরাবরই দেখি যে এই যে অসাধু ব্যবসায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় আমরা দেখি যে জরিমানা স্বরূপ শুধুমাত্র কিছুমাত্র টাকা জরিমানা করা হয়, মানে অর্থ জরিমানা ছাড়া অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু আসলে খুব একটা নেওয়া হয় না, আমরা এমনটাই দেখে আসছি বরাবরই। তো আসলে এই শাস্তির বিধানটা একটু চেঞ্জ করা যায় কিনা, বা সেটা আসলে আরো কঠোর করা যায় কিনা? এটি আপনি যে কথাটা প্রশ্নটা করেছেন, আমাদের যেটুকু আইনের ক্ষমতা যেটা আছে, যেমন ভোক্তা অধিকার তারা শুধু জরিমানাই করতে পারে, কিন্তু প্রোগ্রান্তরে এই ধরনের ঘটনা কিন্তু একটি ফৌজদারি অপরাধ, বিশেষ করে স্পেশাল পাওয়ার অ্যাক্টে আপনি পণ্য মজুত করে বাজার অস্থির করবেন, সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত করে বাজার অস্থির করবেন, এটা কিন্তু ফৌজদারি অপরাধ, এবং সেই ফৌজদারি অপরাধে কিন্তু এটি স্পেশাল পাওয়ার অ্যাক্টের যে ক্ষমতা আছে, বিধান আছে, সেই প্রয়োগটা আমরা দেখছি না। এখন সেই জায়গায় আমাদের স্থানীয় প্রশাসন, বিশেষ করে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন সহ আমাদের অন্য যে ডিপার্টমেন্ট গুলো আছে, আমাদের খাদ্যে ভেজাল, নকল, এগুলো দেখার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রয়েছে, এখানে কিন্তু কোনো সমন্বিত উদ্যোগ আমরা লক্ষ্য করছি না একদিকে। অন্যদিকে যেটা হয়েছে যে ক্ষমতায়নের ক্ষেত্রে, সেটা আমি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক যখন ছিলাম তখন আমাদের কার্যক্ষেত্র বাড়ানোর জন্য এবং আমাদের যারা অফিসার আছে তাদের ক্ষমতায়নের জন্য আমরা চেষ্টা করেছিলাম। তাদের জনগণের সংকট রয়েছে, একটি জেলায় মাত্র একজন অফিসার এবং 17টা জেলায় কোনো অফিসার নেই। সেখানে এখানে যে তাদের নতুন করে নিয়োগ, তাদের অর্গানোগ্রাম, এখানেও কিন্তু সরকার এটা প্রায়োরিটি ভাবছে না। কিন্তু সরকারের বোঝা উচিত এই ভোক্তা অধিকার অধিদপ্তর সহ আমাদের এই সব বিষয় যারা কাজ করে তাদের যদি ক্ষমতায়ন না করা হয়, তাদের যদি লজিস্টিক না বাড়ানো হয়, তাহলে কিন্তু এই যে সরকার আজকে এত ঘটনার পরে, এত আন্দোলনের পরে একটি নতুন সরকার আসছে এবং দেখেন শুধু দ্রব্যমূল্য দিয়ে একটা সরকারকে অজনপ্রিয় করে ফেলা যায়। অতএব সরকার কিন্তু এই ক্ষেত্রে এই ডিপার্টমেন্ট গুলোকে শক্তিশালী করার জন্য আমিও চেষ্টা করছিলাম, এবং এখনো আমি জানি যে এখানে কিন্তু তাদের এই বিষয়ে সরকারের প্রায়োরিটাইজ করে না, এবং সেখানে সরকারের নজর দেওয়া উচিত, এবং এই সব ডিপার্টমেন্ট যারা এখানে এই আইনগুলো প্রয়োগ করছে তাদের ক্ষমতায়ন অবশ্যই বৃদ্ধি করা উচিত বলে আমি মনে করি। জি, আরেকটা বিষয় জানতে চাইবো যে আমরা যেমনটা জানি যে আপনি ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন এবং আপনি নিজে সেখানে কাজ করে এসেছেন, সেখানে অনেক কিছুই আপনার দেখা আছে। তো সেই জায়গা থেকে এই যে ভোক্তা অধিকার অধিদপ্তরের আসলে দুর্বলতা কোথায়, যে বাজার মনিটরিং এর ব্যাপারে বা বিভিন্ন সময় যে মূল্যস্ফীতির ব্যাপারে এদের মনিটরিং, এটার আসলে উইকনেসটা কোথায়? প্রথম হলো যে আমাদের কারা ব্যবসায়ী বিশেষ করে আমাদের খাদ্য পণ্যের ক্ষেত্রে আমাদের বিশেষ যদি বলি, আমাদের যেগুলো 4-5টা রিফাইনারি তারাই মূলত আমাদের খাদ্য পণ্যগুলো সরবরাহ করে, এবং সেখানে এই 4-5টা রিফাইনারি যারা আমাদের চিনি, তেল এবং আটা, ময়দা থেকে শুরু করে এটা তাদের নিয়ন্ত্রণে। সেখানে যেটা হয়ে যাচ্ছে যে আমাদের এখানে তাদের একটা সিন্ডিকেট একটা হতেই পারে, এবং সেখানে আমাদের যে কম্পিটিশন কমিশন আছে সেটা কম্পিটিশন কমিশন কিন্তু এখানে খুব কার্যকরী আমি দেখি নাই। এখানে একটা চ্যালেঞ্জ যেটা হলো যে এই অলিগার যারা আছে তারা আবার কিন্তু বড় বড় ব্যবসা, এবং তাদের সাথে সরকারেরও কিন্তু আপনার একটা লিয়াজও থাকে। সেখানে আমি আশা করবো যে এই নতুন সরকার এই অলিগারদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা, এবং তাদেরকে যেটা আছে যে সরকারের
মধ্য থেকে তারা যে প্রভাব বিস্তার করছে সেই প্রভাব বিস্তার যাতে না করতে পারে, এটি একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, আমাদের এই প্রতিষ্ঠানগুলো যেটা আছে, এখানে কিন্তু প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের অভাব আছে। আমি শ্রম মন্ত্রণালয়ের সচিব হিসেবে রিটায়ার করেছি, এখন আমি প্রাইভেট সেক্টরে ক্যাবের পক্ষ থেকে কাজ করছি, ভোক্তাদের বিষয়ে কাজ করছি। সেখানে আমি যখন দায়িত্বে ছিলাম, সেখানে দেখেছি যে দপ্তরগুলোর মধ্যেও সমন্বয়হীনতা আছে। বিষয়টা হলো যে নাগরিকদের অধিকারের বিষয়, নাগরিকদের আপনার ভোক্তাদের অধিকারের বিষয়, সেখানে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকারের বিষয়। সেখানে যে ডিপার্টমেন্ট গুলো আছে, কেউ হয়তো শিল্প মন্ত্রণালয়ের অধীনে আমাদের যেটা আছে যে আমাদের বিএসটি যারা স্ট্যান্ডার্ডাইজেশন করে, আমাদের খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যারা মূলত খাদ্যের নিরাপদতা যাদের দায়িত্ব আছে, ভোক্তা অধিকার কম্পিটিশন কমিশন যারা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। আবার অপরদিকে আমাদের পণ্য মূল্য বৃদ্ধি পায় আমাদের এনবিআর এর যে ট্যাক্সের যে ডিউটি, সিডি কাস্টম ডিউটির কারণে, সেখানে তারা আবার বেশি ডিউটি কালেকশন করছে। আবার অপরদিকে যেটা আছে, আমাদের দেশে যে পণ্য উৎপাদন হয়, বিশেষ করে কৃষি পণ্য, সেটির জন্য কৃষি বিপণন অধিদপ্তর আছে। সেখানে একজন কৃষক যেটা উৎপাদন করে এবং ভোক্তা পর্যায়ে আমরা যারা বাজার থেকে কিনে খুচরা পর্যায়ে, সেখানে দেখালো মূল্যের 3 গুণ 4 গুণ দামের বৃদ্ধি হয়ে যাচ্ছে। পরিবহনে চাঁদাবাজি আছে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এখানে কিন্তু সমন্বিত উদ্যোগ নেই। এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু স্পষ্ট ভাবে নির্দেশনা দিয়েছেন। আমি আশা করছি ওনার এই নির্দেশনার পরে বাংলাদেশে পরিবহনে কোনো চাঁদাবাজি হবে না। আমি আশা করছি আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আবার আলোচনায় ফিরবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও ভোক্তা অধিকার নিয়ে কথা বলছিলাম কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এইচএম শফিকুজ্জামানের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের পদক্ষেপ বা ভূমিকা নিয়ে কথা বলছিলাম, সেখানে আপনি বেশ কিছু পয়েন্টও উল্লেখ করেছেন। তো এখানে আমি আসলে জানতে চাইবো যে এই যে মার্কেট মনিটরিং বা এই যে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি আসলে কন্ট্রোলে না রাখার পেছনে এটা কি তাদের সদিচ্ছার অভাব নাকি আসলে অসাধু মনোভাব, কোনটা আসলে বেশি দায়ী? না, আমাদের তো আসলে নীতি নৈতিকতার মানদণ্ড যদি বলেন, আমাদের সমাজের প্রতিটা সেক্টরে সেটি একদম তলানিতে পৌঁছে গেছে। সেটি আমি কোনো গোষ্ঠীকে বলবো না, আমাদের ব্যবসায়ী কমিউনিটি থেকে শুরু করে, আমাদের আমলা থেকে শুরু করে, আমাদের যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আসলে আমাদের যেটা দায়িত্ববোধ এটি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। এবং আমরা 5ই আগস্ট 2024-এর পরে এই 18 মাস যেটা আমরা অবলোকন করলাম, যে দেশটাকে হয়তো আমরা একটি পণ্য ভাবে আমরা দেখবো, সেটিও আমরা 18 মাসে সেই লক্ষণও দেখছি না। তবে আমি আশাবাদী যে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে। এবং আমি যেটুকু তাদের যে কার্যক্রম এই 2 দিনে দেখলাম, এবং আজকেও মাননীয় প্রধানমন্ত্রী তিনি তারেক রহমান তিনি আজকে সচিবালয়ে অফিস করছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এবং গতকালকে তিনি তার প্রথম ওয়ার্কিং ডেতে তিনি সচিবালয়ে পুরোপুরি সময় অফিস করেছেন, মন্ত্রী পরিষদের মিটিং করেছেন এবং সমস্ত সচিবদের সাথে বসেছেন। তিনি চাচ্ছেন এই দেশটা এই পুরনো বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসি এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি মানবিক রাষ্ট্র তৈরি করব। সেখানে ব্যবসায়ীরা গতকালকে মৌলভীবাজারে যে ঘটনা ঘটালো, এটি কিন্তু আমাদের নাগরিকদের সাথে এক ধরনের আমি বলবো যে হুমকি স্বরূপ। এবং সেখানে যে ভোক্তা অধিকার অধিদপ্তরের আপনি যেটা নীতি নৈতিকতার কথা বললেন বা তাদের সক্ষমতা অথবা তাদের দুর্বলতা, সেখানে তাদের যেটুকু সক্ষমতা আছে সেই জায়গায় তো কাজ করতে দেওয়া হয় না। এবং আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলি, এখন আমি তো প্রাইভেট সেক্টরে আছি, আমি যখন সরকারি সেক্টরে ছিলাম আমি চেষ্টা করেছি, এবং আপনারা দেখেছেন আমার টিম ভোক্তা অধিকার অধিদপ্তর সারা দেশে আমরা বিভিন্ন অভিযান করেছি, এবং এটি কিন্তু একটি জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে ছিল। এবং সেই সময় কিন্তু আমার অনেক চ্যালেঞ্জ ছিল। একটা সময় আমাকে কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে আপনার বাধা দেওয়া হতো যে এই পর্যন্ত, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। অর্থাৎ আমরা যখন মূল জায়গাগুলোতে আমরা হাত দেওয়া শুরু করলাম, তখন সেই বড় বড় ব্যবসায়ী কমিটি তারা তো সেই সরকারের সাথে ছিল, এবং তখন এবং তারাই সরকার ছিল।
এবং আপনারা তো দেখেছেন কিভাবে মানি লন্ডারিং হয়েছে, কিভাবে লুটপাট হয়েছে। সেখানে আমি একজন ডিজি হিসেবে, আপনি নিশ্চয়ই, যেহেতু আমরা সরকারি, আমি তখন চাকরি করতাম, সেখানে তো আমার ওই সীমাবদ্ধতা রয়েছে। তবে আমি এটুকু বলতে পারি, অন্তত এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা চেষ্টা করে যাচ্ছে। এবং যেটি আপনারা বললেন যে এখানে কোনো ধরনের অন্যরকম কোনো বিষয় আছে কিনা, সেটি যদি কারোর মধ্যে থাকে তাহলে সেখানে তো আইনগত ব্যবস্থা আছে, বিভাগীয় ব্যবস্থা আছে। এবং আমার সময় কক্সবাজার একটি ঘটনা ঘটেছিল, একটি পেট্রোল পাম্পে আমাদের এক অফিসার সেখানে ম্যানিপুলেট করেছিল এবং তাকে কিন্তু আমরা চাকরি থেকে বের করে দিয়েছি, তাকে সাসপেন্ড করেছি। এরকম তো সমাজে তো আছে, এটি সমাজ তো আমরা বিচ্ছিন্ন কেউ না। তবে যে জিনিসটা হলো যে আমাদের গভর্নেন্স ইস্যু যেটা বলেন, আমাদের যারা এই গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় আছে, সেখানে কিন্তু আমি বলবো যে অনেক রকম আসলে একটা মানে আপনি যেটা আছে সার্ভিস যেখানে প্রোভাইড করা হয়, সেখানে অনেক অনিয়ম আছে। এবং সেগুলো যে দুর্নীতির কথা যেটা বলেছেন সেটা কিন্তু এক্সিস্ট করেছে এবং আমরা সেখান থেকে বের হয়ে আসতে চাই। এবং সেই বের হয়ে আসার জন্য আমরা চাচ্ছি যে সরকারের যিনি সরকার প্রধান আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ তার এই যে সদ্য যে মন্ত্রিসভা, তারা সেই জায়গাটায় একটি স্বচ্ছতা আনবেন, জবাবদিহিতা আনবেন এবং সেখানে দুর্নীতি বলেন এবং অন্য যে বিষয়গুলো আছে, যে আইন প্রয়োগের কথা বলেন, সেটি যেন, আইনটা যেন কোনো ব্যক্তির জন্য না হয়, আইনটি যেন সামগ্রিকভাবে হয়। আমরা যেটা দুষ্টের দমনের কথা বলি, শিষ্টের পালনের কথা বলি, আমরা সেই মানবিক রাষ্ট্র গঠনের জন্য এটি কিন্তু খুব প্রয়োজন। তার মানে এটা এখানে আসলে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। আরেকটা বিষয় জানতে চাইবো যে গতকালকেই আমাদের বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির সাহেব বলেছেন যে আসলে এই যে পণ্য সরবরাহ, এটা আসলে পর্যাপ্ত আছে, যেটা রমজানকে ঘিরে এবং রমজানের পরেও সরবরাহ পর্যাপ্ত থাকবে, এটা একটা বিষয়। তো তারপরে যে জিনিসপত্রের দাম বাড়ছে বা এটা কন্ট্রোলে নেই, এটার জন্য কি অন্য কোনো সমস্যা রয়েছে টোটাল চেইন অফ কমান্ড, সাপ্লাই চেইনে, সেটা আমদানি থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে, এখানে কি আসলে কোনো সমস্যা রয়েছে? যথেষ্ট সমস্যা রয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় তো গতকালকেই তার দায়িত্ব, তার মন্ত্রণালয়ে গিয়েছেন এবং তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে পণ্য সরবরাহ পুরোপুরি আছে, এটা আসলে কতটুকু অথেন্টিক, সেই জায়গায় আমি প্রশ্ন তুলছি। আমরা কি জানি আমাদের আসলে কনজামশন কত, রমজানের কনজামশন কত, এবং সেই অনুযায়ী কি পণ্যটা আমাদের হাতে আছে কি? পণ্য যদি হাতে থাকে তাহলে বাজার ব্যবস্থাপনার যেটা আছে যে ডিমান্ড এবং সাপ্লাই যদি ব্যালেন্স থাকে তাহলে তো পণ্যের মূল্য বৃদ্ধি পায় না। এইখানে কিন্তু একটা ফাঁকফোকর রয়েছে। এবং সেখানে আপনারা দেখেছেন যে পেঁয়াজের দাম আমাদের 3 মাস আগে যেটি 150 টাকা পর্যন্ত হয়েছিল, যদি সেই সময় কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে বারে বারে বলা হচ্ছিল যে পর্যাপ্ত পেঁয়াজ আছে, পর্যাপ্ত পেঁয়াজ থাকলে এই পেঁয়াজ তো পচে যাবে, তাহলে তো দাম বৃদ্ধির কোনো কারণ ছিল না। এই জায়গায় যে তথ্যের যে আছে, আমরা যে পরিসংখ্যান নিয়ে কাজ করি সেখানে কিন্তু যথেষ্ট আপনার গ্যাপ রয়েছে। কারণ আমাদের বিবিএস, যেটা আমাদের পরিসংখ্যান ব্যুরো থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়, কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান অথবা অন্য জায়গা থেকে আমরা যে পরিসংখ্যান পাই, সেখানে একটা গ্যাপ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি বাণিজ্য মন্ত্রী মহোদয়কে একটু আমি অনুরোধই জানাতে চাই, তিনি যে তথ্যের উপরে এই মন্তব্য করেছেন, সেখানে পণ্যের যদি ঘাটতি যদি থাকে, পর্যাপ্ত মজুদ যদি থাকে, তাহলে তো আপনার এই পণ্য সরবরাহ, আপনার পণ্য মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি, আমাদের এখানেই শেষ করতে হবে আজকে। আসলে সবার আগে আমাদের হচ্ছে মনোভাবটাকে চেঞ্জ করতে হবে ব্যবসায়ীদের। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য, এবং আমি আশা করি যে ভোক্তাদের অধিকার আমরা সবাই মিলেই এটি নিশ্চিত করবো। এই জন্য আপনাদের মিডিয়াকেও ধন্যবাদ যে আপনার 21 টিভি যেহেতু এখানে এই ধরনের আয়োজন করেছেন। আমরা চাই যে আপনাদের মাধ্যমে ভোক্তারা সচেতন হবে। জি, জানাতে পারবো অবশ্যই আমরা। আপনাকে অনেক ধন্যবাদ।